আজকের সপ্তম শ্রেণীর পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে এবং পরিমাপের যত ধরনের হিসাব নিকাশ আছে ইনশাল্লাহ আজকের ক্লাসটা দেখলে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এবং যেই সূচকীয় যেই পরিমাপের মানগুলো আছে যেমন মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না। তো আমরা প্রথমেই এটা একটু দেখব যে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এই সব পারস্পরিক উপসর্গ বা গুণিতকগুলোর মধ্যে সম্পর্ক কী, এটা আমরা কীভাবে মনে রাখবো মুখস্থ যদি না থাকে। মুখস্থ না থাকার কারণে অর্থাৎ এই যে মানগুলা আছে উপসর্গ বা গুণিতকের যে মানগুলো আছে, এই যে আমরা যে গুণিতক যেটাকে আমরা বলি যে গুণিতকের যে মানগুলো আছে সেটা হচ্ছে মিলি, সেন্টি, এই যে ডেসি, মিলি, সেন্টি, ডেসি, এদের পারস্পরিক এদের মধ্যে সম্পর্কগুলো কি হবে এইগুলো কিন্তু আমাদের অনেক সময় কি হয় না, মনে থাকে না, এর জন্য আমরা অঙ্ক করতে পারি না। তো আজকে আমরা এমন একটা প্রসেস, এমন একটা পলিসি শিখবো ইনশাল্লাহ, এরপর থেকে আর ভুলে যাওয়ার কোনো সিস্টেম নেই ইনশাল্লাহ, আজীবন মনে থাকবে আশা করি। তো আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে এই তথ্যটা মনে রাখবো সম্পূর্ণটাই। আমরা এই সংখ্যা রেখায় এই দাগগুলাকে আমরা ওই এককের উপসর্গগুলা হিসাবে ধরবো। যেমন এই দাগটাকে আমরা ধরতেছি মিলি, মিলি, সেন্টি, মিলি, সেন্টি, ডেসি, মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। মিলি, সেন্টি, ডেসিমি, ডেকা, হেক্টো, কিলো। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে একটা বিষয় হচ্ছে আমাদের এই 7টি শব্দ আছে এখানে, মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। এই 7টি শব্দের মধ্যে কিন্তু প্রথম 3টি এবং শেষের 3টি এরা কিন্তু কোনো একক না, এরা এককের হচ্ছে গুণিতক। মাঝখানের যেটা আমরা দেখতে পাচ্ছি, মাঝখানের এ হচ্ছে একক। যেমন মিটার, এই জায়গায় আমরা দিতে পারি লিটার, এটা আমরা মিটার দিতে পারি, লিটার, গ্রাম। আর এরা বাকি যারা আছে তারা কিন্তু কেউ একক না, এককের গুণিতক। তাহলে আমরা যদি দেখি এখানে আমরা মনে রাখবো কিভাবে, আমরা বাম থেকে ডানে যাচ্ছি, বামে যারা আছে তারা ছোট, যারা ডানে আছে তারা বড়। এই জন্য আমরা লিখব যে বামের অংশ, যারা বামের অংশ তারা ছোট, যারা ডানের অংশ তারা বড়। এই তথ্যটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ডানের অংশগুলো বড়, প্রতিনিয়ত বড় হচ্ছে, ডানের অংশটা প্রতিনিয়ত বড় হচ্ছে। তাহলে যেমন মিলির চেয়ে সেন্টি বড়, সেন্টির চেয়ে ডেসি বড়, ডেসির চেয়ে মিটার, লিটার, গ্রামেরা বড়, এদের চেয়ে আবার ডেকা বড়, হেক্টো বড়, কিলো বড়, এভাবে চলতে থাকবে। তাহলে সর্বোপরি আমরা যদি চিন্তা করি ডেকা, ডেকার থেকে এরা সবাই ছোট, ডেকার থেকে এরা সবাই বড়, মিটার থেকে এরা সবাই ছোট, মিটার থেকে এরা সবাই বড়। আসলে বিষয়টা কিরকম যে মিলি মিটার অথবা মিলি লিটার, মিলিগ্রাম এরকম হয়। তারপরে সেন্টিমিটার, সেন্টিলিটার, সেন্টিগ্রাম। অনুরূপভাবে ডেকামিটার, ডেকালিটার, ডেকাগ্রাম, হেক্টোমিটার, হেক্টোলিটার, হেক্টোগ্রাম, কিলোমিটার, কিলোলিটার, কিলোগ্রাম। এটা তো আমরা জানি, কিলো সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। এই জন্য এই কিলোটাকে কাজে লাগাই আমরা বাকিগুলো মনে রাখবো, বা কিলোটাকে আমরা একটু সহায়ক হিসেবে নিব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে মিলির থেকে সেন্টি বড়, সেন্টি ডানে অবস্থান করতেছে, যে ডানে অবস্থান করবে সে বড়, যে বামে অবস্থান করবে সে ছোট। তাহলে মিলির তুলনায় সেন্টি কিন্তু ডানে অবস্থান করতেছে, তাহলে সেন্টিকে আমরা কি বলবো যে সেন্টি হচ্ছে বড়। এখন কত গুণ বড় আমরা যদি দেখি, এই দাগটা হচ্ছে মিলি, এই দাগটা হচ্ছে সেন্টি, এটা হচ্ছে ডেসি। তো এই দাগ দুইটার মাঝখানে যদি আমরা একটা করে শূন্য দেই, তাহলে এই শূন্যগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কে কত গুণ বড়। তো আমরা যদি হিসাব করি যে মিলির থেকে সেন্টি কত গুণ বড়, তাহলে মিলি আর সেন্টির মাঝখানে কটা শূন্য আছে, একটা শূন্য। তাই এই দাগটা কিন্তু মিলির দাগ, এই দাগটা হচ্ছে সেন্টির দাগ। আসলে এই দাগটাতেই আমাদের মিলি লেখা উচিত ছিল, কিন্তু এই ছোট্ট একটা জায়গায় তো মিলি লেখা যাবে না, সেজন্য আমরা নিচে মিলি লিখছি, এখানে দাগ দিছি। অনুরূপভাবে এই দাগটা হচ্ছে সেন্টির দাগ। তাহলে মিলি আর সেন্টির মাঝখানে একটা শূন্য আছে, তাহলে আমরা যদি একের পরে একটা শূন্য দেই, তাহলে যে সংখ্যা তৈরি হয় সেটা হচ্ছে ঠিক ততগুণ এ ছোট আর ততগুণ হচ্ছে সেন্টি বড়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যে আমরা যদি বলি মিলি হচ্ছে সেন্টির থেকে 10 গুণ ছোট আর সেন্টি হচ্ছে মিলির থেকে 10 গুণ বড়, তাহলে এটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই মিলি আর সেন্টি, যে 10 গুণ ছোট তার সামনে 10 দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 10 মিলি, আমরা তাহলে লিখতে পারি 10 মিলি। 10 মিলিকে আমরা তাহলে আমরা লিখতে পারবো যে 1 সেন্টি, সেন্টি।
এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা তো শুধু মিলি আর সেন্টি এভাবে লিখতে পারি না, এগুলোতে কিন্তু একক বসাতে হবে। তো 10 মিলি চাইলে মিটার বসাইতে পারি, লিটার বসাইতে পারি। আমরা যদি বসাই যে 10 মিলিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, বিষয়টা এরকম। তাহলে আমরা কিন্তু একটা সম্পর্ক কিন্তু শিখে গেলাম, যে মিলি আর সেন্টির মাঝখানে যে সম্পর্ক, গাণিতিক সম্পর্কটা, সেটা কিন্তু আমরা বুঝলাম যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আমরা অনুরূপভাবে যদি চিন্তা করি যে মিলি থেকে মিটারের কথা চিন্তা করি এবার, যে মিলিমিটার, মিলিলিটার, মিলিগ্রাম, এদের মধ্যে কে বড়? বোঝাই যাচ্ছে মিলি, এই যে মিটার, লিটার, গ্রাম, এরা ডানে অবস্থান করতেছে মিলির তুলনায়, তাহলে অবশ্যই এরা বড় হবে। কারণ কত গুণ বড় আমরা মাঝখানে দেখবো, যে মিলি থেকে মিটার পর্যন্ত মাঝখানে 1, 2, 3টা শূন্য আছে, তাহলে আমরা একের পরে 3টা শূন্য দিব। একের পরে যদি আমরা 3টা শূন্য দেই তাহলে হয় 1000। এই 1000 গুণ বড় হচ্ছে মিটার। এখন এটাকে যদি আমরা সমান করতে চাই, ইকুয়াল করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো যে মিলি যেহেতু ছোট, মিলিকে 1000 দিয়ে গুণ করতে হবে, ছোটকে বড়র সমান করতেছি, ছোট এককটাকে বড় এককের সমান করতেছি, এই জন্য আমরা 1000 দিয়ে গুণ দিব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1000 মিলি, 1000 মিলিমিটার। আমরা এককের জায়গায় মিটার, লিটার, গ্রাম যে কোনো একটা দিতে পারি। 1000 মিলিমিটার সমান 1 মিটার, 1 মিটার। আমরা যদি এরকম করতাম যে 1000 মিলিলিটার, তখন ফের এখানে লিটার দেওয়ার কারণে আমাদের এখানেও দিতে হবে লিটার, তখন আমরা দিব 1 লিটার। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে একক আমরা চেঞ্জ করতে পারি, আমরা উপসর্গ চেঞ্জ করতে পারি না। যে এখানে আমরা দিতে পারি যে 1000 গ্রাম, 1000 গ্রাম, 1000 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম সমান আমরা লিখতে পারি 1 গ্রাম। তাহলে অনুরূপভাবে আমরা তো এই যে মিটার থেকে বাম দিকে যে যারা আছে তাদের হিসাব করলাম, আমরা যদি ডানের অংশগুলোরও হিসাব করি তাহলে কিন্তু একই রকম, নিয়মটা সেম। কীরকম? যে আমরা যদি বলি যে মিটারের থেকে ডেকা বড়, মিটার কিন্তু ছোট, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? যে 10 গুণ বড়, মাঝখানে একটা শূন্য আছে, একের পরে একটা শূন্য দিলে হয় 10। তাহলে মিটার যেহেতু ছোট, তাহলে মিটারের সামনে দিতে হবে 10, তাহলে 10 মিটার সমান 1 ডেকামিটার, ডেকা মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? যে 10 মিটার সমান 1 ডেকামিটার। অনুরূপভাবে আমরা যদি বলি মিটারের সঙ্গে হেক্টর চিন্তা করি, তাহলে মিটার যেহেতু বামে আছে, মিটার ছোট, তাহলে কত গুণ ছোট? 1, 2, দুইটা শূন্য, তাহলে একের পরে যদি আমরা দুইটা শূন্য দিই তাহলে 100। তাহলে আমরা যেহেতু মিটার ছোট, মিটারের সামনে আমরা লিখবো 100, ছোট এককে বড় এককের সমান করব, তাহলে অবশ্যই কি করতে হবে? যে আমাদের ছোট এককের সামনে ওই উপসর্গ বা গুণিতকটা বসাতে হবে। তাহলে 100 আমরা যদি লিখি 100 মিটার সমান 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার। এখন যদি আমরা মিটারের সঙ্গে কিলোমিটারের তুলনা করি, গাণিতিক সম্পর্কটা নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? যে মিটারের সঙ্গে কিলোমিটার, তাহলে আমরা জানি মিটার এইদিকে আছে, বামে আছে, ডানে আছে কিলোমিটার, তাহলে কিলোমিটার বড়, তাহলে কত গুণ বড়? 1, 2, 3, 3 গুণ, একের পরে 3টা শূন্য, মানে 1000 গুণ। তাহলে আমরা লিখতে পারি একের পরে 3টা শূন্য, 1000 মিটার। আমরা এমনিতেও কিন্তু এটা জানি, আমাদের এটা, এই যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, কিলোমিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এই যে পারস্পরিক এককগুলোর মাঝখানে এককের উপসর্গগুলোর পারস্পরিক যে গাণিতিক সম্পর্ক, এই সম্পর্কটা যদি আমরা সবসময় মুখস্থ রাখতে না পারি, আমরা কিন্তু এইটা কয়েকবার যদি প্র্যাকটিস করি বাসায়, এটা কয়েকবার প্র্যাকটিস করলে এটা পরীক্ষার হলে এটা ভুলে গেলেও, অর্থাৎ আমরা এই সম্পর্কগুলো যদি ভুলে যাই, এই সংখ্যারেখার সাহায্যে আমরা খুব দ্রুত নির্ণয় করতে পারবো। তাহলে এই সংখ্যারেখাটা কয়েকবার প্র্যাকটিস করলে পরীক্ষায় কিন্তু এটা অঙ্কন করতে 30 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ, তো আমরা এইখান থেকে আমরা সব ধরনের গাণিতিক সম্পর্কগুলো পেতে পারি। আমরা এখন সরাসরি বইয়ের অঙ্কে চলে যাব। আমরা কিন্তু এই চ্যানেলে আমরা ইনশাল্লাহ সব ধরনের ক্লাসের প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রত্যেকটা অঙ্ক আমরা যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করব, আমরা এদিকে আর সময় নষ্ট করবো না, আমরা খুব দ্রুত অনুশীলনের অঙ্কে যাব। আমাদের এই অংশটা কিন্তু থাকলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অঙ্ক যখন করব,
তখন কি সবসময় এই সংখ্যা রেখা অঙ্কন করতে হবে কিনা? যখন এই যে পরিমাপের অঙ্ক করব তখন কি সবসময় সংখ্যা রেখা অঙ্কন করতে হবে? না, সংখ্যা রেখা সবসময় অঙ্কন করতে হবে না। আমরা চাইলে আমাদের আঙ্গুলের সাহায্যে আমরা এটা হিসাব করতে পারি, হাতের সাহায্যে। যেমন আমি যদি এখানে বলি যে এটাকে যদি মিলি ধরি, মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। আর আরেকটা তথ্য আমাদের একটু সংক্ষেপে জেনে নিতে হবে। আমরা যখন এটাকে ধরছিলাম মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো, তখন আমরা এদের মাঝখানে শূন্য দিছিলাম। আমাদের এইখানে একটা ছোট্ট একটা প্যাটার্ন আমাদের ফলো করতে হবে। আমরা এটাকে যদি বাউন্ডারি হিসেবে ধরি, এগুলোকে যদি বাউন্ডারি হিসেবে ধরি, দেয়াল হিসেবে ধরি, তাহলে এদের মাঝখানে এই শূন্যগুলো একটা করে যদি আমরা ঘর ধরি, তাহলে দুইটা দেয়াল মিলে কিন্তু একটা ঘর হচ্ছে। হ্যাঁ, আবার যদি তিনটা দেয়াল হয়, এখানে কয়টা দেয়াল? তিনটা, তাহলে শূন্য কয়টা? দুইটা। তাহলে তিনটা দেয়ালে শূন্য দুইটা। চারটা দেয়ালে যদি চিন্তা করি, চারটা দেয়ালে শূন্য তিনটা। তার মানে দেয়াল যতগুলো, শূন্য তার থেকে একটা কম। তো আমরা এইখানে হাতে যদি এভাবে গণনা করি, আমরা যদি দেখি যে মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। তা আমরা যদি মিলি থেকে এখানে যাই, তাহলে মিলি, সেন্টি, ডেসি, এটা হচ্ছে ডেসি। তাহলে মিলি থেকে আমরা সেন্টিতে, মিলি, সেন্টি, ডেসিতে যাচ্ছি। তাহলে মিলি, সেন্টি, ডেসি, মাঝখানে দুই ঘর, তিনটা দেয়াল, দুইটা ঘর। তাহলে এখানে এভাবে আমরা দুইটা শূন্য পাবো। এভাবে আমরা কিন্তু আঙ্গুলও হিসাব করতে পারি। তো আমরা অনুশীলনীতে যাচ্ছি, বাকিটা ইনশাল্লাহ অঙ্ক করতে করতে আমরা দেখে নিব। আমরা প্রথমেই আমরা যে অনুশীলনী পাচ্ছি, অনুশীলনী 3, সপ্তম অধ্যায়ের সপ্তম শ্রেণী অনুশীলনী 3। এখানে আমরা প্রথম যে অঙ্কটা পাচ্ছি, কিলোমিটারে প্রকাশ করো। একটা সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাটা দিয়ে বলছে যে কিলোমিটারে প্রকাশ করো। সংখ্যাটি কি ছিল? সংখ্যাটি ছিল যে ক 40390, এটা ছিল এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। এই সংখ্যাটাকে বলছে যে কিলোমিটারে প্রকাশ করো। তাহলে আমরা এইটাকে চাইলে কিন্তু একবারে আমরা সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে পারি। কিভাবে? যে আমরা যদি দেখি যে এই যে মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো, কিন্তু একবারে যদি আমরা কিলোমিটারে যাই, এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে বা ভাগ করতে হবে। এই জন্য আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব। সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমরা যদি দেখি যে আচ্ছা, আমরা হাতের সাহায্যে করতে পারি যে মিলি বাদ দিব, আমরা সেন্টি থেকে শুরু করব। যেটা আমাদের অঙ্কে নাই সেটা আমরা মুখে মুখেই গণনা করে ওটাকে পাস করে দিব। তাহলে মিলি সেন্টি থেকে শুরু করব। মিলি, সেন্টি, ডেসি, মি। মিলি, এই যে সেন্টি, ডেসি, মি, 1 2 3, তিনটা দেয়াল মানে দুইটা শূন্য। তাহলে আমরা একের পরে যদি দুইটা শূন্য দিই, তাহলে আমাদের হচ্ছে কি 100। তাহলে যেহেতু সেন্টিমিটার বামে আছে আর মিটার ডানে আছে, তার মানে মিটার বড়, তাহলে ছোট একক থেকে বড় একক গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এইটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, 390, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তখন সেন্টিমিটারটা হয়ে যাবে শুধু মিটার, সেন্টিমিটারটা হয়ে যাবে শুধু মিটার। এখন আমরা এই শূন্য কেটে দিতে পারি। তাহলে আমাদের এখন এই সংখ্যাটি দাঁড়ায় 40390 ডিভাইডেড বাই আমরা এখানে পাচ্ছি 10। আমরা কিন্তু জানি যে দশমিকের ভাগগুলো কিন্তু খুব সহজ। দশমিকের ভাগগুলা আমরা এইখানে আপাতত দশমিক দেখতে পাচ্ছি, এখানে আছে। হ্যাঁ, কোনো যদি আমরা দেখতে না পাই তাহলে ধরে নিতে হয় ডান দিকে আছে। তাহলে দশমিক কী হবে? নিচে একটা শূন্য দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ একের পরে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে, একটা 10 দিয়ে ভাগ করতেছি, তাহলে দশমিক এক ঘর বামে আসবে। তাহলে এই দশমিকটা এখানে আসবে। তাহলে এইটা কিন্তু আমাদের পরের লাইনে লিখতে হবে। তাহলে 403, এই যে 0.9, তাহলে 10 দিয়ে ভাগ করার ফলে এটা আসলো। এরা সবাই কিন্তু মিটার, এটা কিন্তু মিটার। এখন মিটার থেকে আমরা কিলোমিটারে যাব। তো মিটার থেকে যদি কিলোমিটারে যাই, মিটারের সামনের যেই উপসর্গগুলো আছে এগুলোকে আমরা মুখে মুখে বলেই পাস করে দিব। আমরা সরাসরি মিটারে যাব। তাহলে মিলি, সেন্টি, ডেসি, মি, এই যে মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। তাহলে 1 2 3 4, দেয়াল 4টা, তাহলে শূন্য কটা হবে? 3টা। তাহলে শূন্য 3টা হলে 1000 হয়। তাহলে আমরা মিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো? কিলোমিটার। 403.9 ডিভাইডেড বাই 1000, তাহলে এটাকে আমরা পাবো কিলোমিটার। কিলোমিটার। তাহলে আমরা জানি যে শূন্যের গুণ, এইদিকে হয়তো দেখা যাবে না, নিচে যে শূন্যের ভাগগুলো যদি আমরা দেখি, এখানে নিচে আছে 1 2 3, তিনটা শূন্য, তাহলে দশমিক বিন্দু 3 ঘর বামে যাবে। ঘর বলতে অঙ্ককে বোঝানো হচ্ছে যে এই যে 3, এটা একটা অঙ্ক, শূন্য একটা অঙ্ক, 4 একটা অঙ্ক। তাহলে কি হবে? দশমিক বিন্দুটা এই 3 ঘর বামে চলে আসবে, 3টা অঙ্ক বামে এসে বসবে। তাহলে 1 2 3, 4-এরও বামে বসবে। তাহলে আমরা লিখতে পারি যে এইভাবে 4-এরও বামে বসবে। দশমিক 4 আর 0 3 9, বামে একটা দশমিক দিলে ভালো দেখা যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি
কিলোমিটার। এটা হচ্ছে কিলোমিটার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা কোনো রকমের বুঝতে কোনো সমস্যা হয়নি। বাদ বাকি যেটা থাকবে সেটা অবশ্যই প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে হবে। আমরা পরের খ নম্বর অঙ্কটা যদি দেখি যে 75 মিটার 250 মিলিমিটার, এটাকে কি করতে বলছে? কিলোমিটার প্রকাশ করো। 75 মিটার 250 মিলিমিটার। পঁচাত্তর মিটার 250 মিলিমিটার। আমরা যদি লিখি খ 75 মিটার 250 মিলিমিটার। আর 75 মিটার 250 মিলিমিটারকে পুরাটাকেই আমাদের কি করতে বলছে? যে কিলোমিটারে প্রকাশ করো। তো পুরাটাকেই যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি তাহলে আমাদের কিন্তু মিলিমিটারটাকে আগে মিটার বানাইতে হবে। দুইটা যদি মিটার হয় তাহলে কিন্তু আমরা একসঙ্গে দুইটাকে আবার কিলোমিটারে নিয়ে যেতে পারবো। তো আমরা এখানে 75 মিটারকে মিটারের জায়গায় রাখলাম, 75 মিটার যোগ, এখন এই মিলিমিটারকে আমরা মিটার বানাবো। তাহলে মিলিমিটার থেকে মিটারে যাব, তাহলে মিলি সেন্টি ডেসি মি, এই যে মিলি সেন্টি ডেসি মি, এখানে দেয়াল পাচ্ছে 1 2 3 4, দেয়াল যদি 4টা হয় তাহলে শূন্য হবে কয়টা? 3টা। তাহলে শূন্য 3টা হয়, যদি যেহেতু মিলিমিটার ছোট থেকে বড় আকারে যাচ্ছি ভাগ করতে হবে। তাহলে 250 ভাগ হচ্ছে 3টা শূন্য, 1 2 3, একের পরে 3টা শূন্য, তাহলে এটা হয়ে গেল মিটার। এখানে একটা বিষয় আছে যে আমরা যদি ছোট থেকে বড় এককে যাই, আমরা ছোট একক থেকে এই কথাটা একটু মনে রাখতে হবে, ছোট একক থেকে যদি বড় এককে যাই তাহলে ওই যে গাণিতিক সম্পর্কটা আছে সেটা দিয়ে গুণ করতে হবে। আমাদের বড় এককে যাইতে গেলে গুণ করে যাইতে হবে। আর যদি বড় একক থেকে ছোট এককে যাই, বড় একক আছে ছোট এককে যাচ্ছি, যেমন মিলিমিটারটা ছিল কিন্তু ছোট একক, আমরা এইটা ছোট একক থেকে বড় এককে গেছি, এই জন্য কিন্তু ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হবে, ভাগ করে যাইতে হবে। ছোট একক থেকে যেহেতু এককটা ছোট ছিল, বড় এককে যাচ্ছি, তাহলে ব্যালেন্স করে অর্থাৎ ভাগ করে ব্যালেন্স করতে হবে। আবার বড় একক থেকে যদি ছোট এককে যাই তাহলে কিন্তু গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ছোট একক। তো এই দুইটা কথা কিন্তু মনে রাখতে হবে যে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে ছোট একক থেকে বড় এককে গেলাম এই জন্য কিন্তু ভাগ করলাম, এই যে 1000 দিয়ে ভাগ করলাম, কারণ মিলিমিটার আর মিটারের মধ্যে গাণিতিক সম্পর্কটা ছিল এরকম যে 1000, হ্যাঁ, যেহেতু 1000 মিলিমিটার সমান 1 মিটার, 1000 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 75 মিটার। এখানে আমরা পাচ্ছি 75 মিটার যোগ, এটা যদি 1000 দিয়ে ভাগ দিই আমাদের এখানে কি দাঁড়ায়? এখানে তিনটা শূন্য আছে, দশমিক বিন্দু 3 ঘর বামে আসবে, তাহলে 3 ঘর 1 2 3, তাহলে এখানে হবে 0.25। এই শূন্যটা দিলেও হবে না দিলেও হবে, এই শূন্য আমরা না দিলে হবে। এখন আমাদের এটা যোগ করতে হবে, তাহলে দুইটা কিন্তু মিটার হবে। তাহলে দশমিকের যোগটা আমরা কিভাবে লিখবো? যে আমরা এখানে পাচ্ছি 75 পরে কিন্তু এখানে দশমিক আছে, তাহলে নিচের এই যে এই সংখ্যাটা এটারও দশমিকটা কিন্তু আমাদের একেবারে উপরে নিচে মিলায় বসাইতে হবে। তাহলে এইদিকে আছে 2 5, তাহলে বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। এরপরে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এই যে এই যোগটা হয়ে যাবে 505 202.75, তাহলে 75.25 হচ্ছে আমাদের মিটার, 75.25 মিটার। এখন এইটাকে আমাদের কি করতে বলছে? এই সম্পূর্ণ অংশটাকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে বলছে। তখন আমরা জানি আমাদের কিলোমিটার আর মিটারের মধ্যে গাণিতিক সম্পর্ক কত, আমরা কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে কিলোমিটার আর মিটারের মধ্যে। যেমন 1000 মিটার সমান 1 কিলোমিটার, যেমন 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম বা কেজি, ঠিক সেরকম বিষয় যে মিটার আর কিলোমিটারের মধ্যে গাণিতিক সম্পর্ক কত? 1000। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই কি হবে? কিলোমিটার। তাহলে 75.25 এটাকে আমরা ভাগ দিচ্ছি 1000 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার। তাহলে এটা কি হবে? কিলোমিটার হবে। তো আমরা ডান দিকটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমাদের এইখানে যদি আমরা দেখি যে আবারও কিন্তু শূন্যের ভাগগুলো খুবই সহজ। আমরা এখানে 1 2 3টা শূন্য পাচ্ছি, দশমিক বিন্দু 3 অঙ্ক বামে সরে আসবে, তাহলে এখানে ইতিমধ্যে 2টা অঙ্ক আছে, আর একটা অঙ্ক আমাদের শূন্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে এরকম করতে হবে 2 5, তাহলে এই দশমিক টেপের এখানে আসবে। আবার সবার এইখানে একটা দশমিক দিলে এই সংখ্যাটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো।
তাহলে অর্থাৎ ভালো দেখা যায়। শেষে যদি বাম দিকে যদি একটা শূন্য দিই, তাহলে এই সংখ্যাটা আমাদের দাঁড়াইলে কত? 0.07252 7525। এটা হচ্ছে, আমরা একটু অ্যান্সারটা দেখি তো কত আছে। হ্যাঁ ঠিক আছে, 0.07525 এত কিলোমিটার। একটু কনফিউশন আসলো তো এই জন্য উত্তরটা দেখলাম। আচ্ছা, এটা আমাদের উত্তর। এটাকে কিলোমিটারে প্রকাশ করতে বলছিল, যে কিলোমিটারে প্রকাশ করো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দ্রুত অঙ্ক করবো, যেহেতু আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কের সমাধান দিতে চাইছি আমরা এই চ্যানেলে। এজন্য আমরা একটু দ্রুত করব। হ্যাঁ, যদি বুঝতে সমস্যা হয় ভিডিও পজ করে বা একটু ব্যাক করে বুঝে নেবেন। হ্যাঁ, তো এরপরে আমরা পাচ্ছি, আমরা 2 নম্বর অঙ্কটাও করব। 2 নম্বর অঙ্কটা কিন্তু একই রকম অঙ্ক। 2 নম্বর অঙ্কটা বলছে যে ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। হ্যাঁ, 5.37 ডেকামিটার, 5.37 ডেকামিটার। এটাকে কি করতে বলছে? মিটার, ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। এটাকে 2টা এককে প্রকাশ করতে বলছে একটা অঙ্ককে। তাহলে এটাকে যদি আমরা দেখি, এটাকে কিসে প্রকাশ করতে বলছে? মিটার ও ডেসিমিটারে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি দেখি যে ডেকামিটার আর মিটারের মধ্যে, প্রথমে আমরা দেখব যে ডেকামিটার আর মিটারের মধ্যে গাণিতিক সম্পর্কটা কীরকম। তাহলে সামনের দিকের বাম দিকের যে অংশগুলো, এগুলো আমরা মুখে মুখে বলে পাস করে দিব। তাহলে মিলি সেন্টি ডেসি মি, এই যে মিলি সেন্টি ডেসি মি ডেকা, মিলি সেন্টি ডেসি মি, তারপরে আসতেছে ডেকা। তাহলে আমরা যদি দেখি যে মিলি সেন্টি ডেসি মি, এগুলো ডট ডট দিলাম, মিলি সেন্টি ডেসি মি, এর পরেরটাই হচ্ছে ডেকা। হ্যাঁ, মিলি সেন্টি ডেসি মি ডেকা। তাহলে ডেকা ডান দিকে, ডেকা কিন্তু বড়, তাহলে মাঝখানে একটা শূন্য দিলে কি হয়? একটা শূন্য 10 হচ্ছে। তাহলে মিটারের থেকে ডেকা কিন্তু বড়, তাহলে বড় একক থেকে ছোট এককে আসবো। তাহলে বড় একক থেকে ছোট এককে আসলে, তারপর আমরা বুঝতে পারছি মিটার কিন্তু 10 গুণ ছোট। তাহলে বড় একক থেকে ছোট এককে যদি আসি, গুণ করতে হবে। তাহলে 5.37, এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে মিটার। যেহেতু বড় মিটার, এটা ডেকা কিন্তু বড়, ডেকামিটার বড়, ডেকামিটার মিটারের থেকে বড়। তাহলে কত গুণ বড়? মাঝখানে একটা শূন্য, একের পরে একটা শূন্য দিলে হয় 10 গুণ বড়। তাহলে আমরা এই জন্য 10 দিয়ে গুণ করলাম, যেহেতু বড় একক থেকে ছোট এককে আসলে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি 5.3.7 এত মিটার। এখন এটা একটা আনসার। এখন এই মিটারকে আবার কি করতে বলছে? ডেসিমিটারে যেতে বলছে। আমরা যদি আবারও একটু দেখি যে মিলি সেন্টি ডেসি, এই যে এটা হচ্ছে ডেসি, মিলি সেন্টি ডেসি মি। হ্যাঁ, এটাকে আবার ডেসিমিটারে, মিটার থেকে আমাদের মিলি সেন্টি ডেসি মি, এটা হচ্ছে মি, এটা হচ্ছে মি বা মিটার। তো আমরা যদি দেখি যে মিলি সেন্টি ডেসি মি, মিলি সেন্টি ডেসি মি, তাহলে এই যে ডেসি মি পাশাপাশি, তাহলে এদের মাঝখানে একটা শূন্য। তাহলে আমরা যদি দেখি যে মিটার কিন্তু এক্ষেত্রে বড়, তাহলে মিটার বড়, 10 গুণ বড়। তাহলে এবার মিটার থেকে ডেসিমিটারে আসবো, তাহলে বড় একক থেকে ছোট এককে আসতেছে, আবারও আমাদের তাহলে গুণ করতে হবে। তাহলে আমরা যদি আবারও গুণ করি যে 53.7 গুণন 10, তাহলে এটা হয়ে যাবে, মিটারটা হয়ে যাবে ডেসিমিটার, মিটারটা হয়ে যাবে ডেসিমিটার। তাহলে এখানে আমরা জানি একটা শূন্য আছে, দশমিক বিন্দু 1 ঘর ডানে যাবে, তাহলে 537 ডেসিমিটার, ডেসিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে ক্লাসটি ভালো লাগতেছে বা বোঝা যাচ্ছে। তারপরেও যদি কোথাও না বুঝে থাকেন বা কোথাও যদি সমস্যা হয়, কোনো আলোচনা যদি মিসিং মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো এটাকে আমরা কি বলতেছি, যে এটাকে বলতেছি আমরা, এটাই কিন্তু অ্যান্সার হিসেবে পাচ্ছি। আমরা এটারও একটু অ্যান্সারটা চেক করে নেব। এটা আসছিল 2 নম্বর অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, 537, এটারও কিন্তু এটা একটা অ্যান্সার, কারণ মিটারেও প্রকাশ করতে বলছিল। হ্যাঁ, 2টা অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর অঙ্কে আমরা কি পাচ্ছি? একটি ত্রিভুজের বা কয়েকটি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ও উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো নির্ণয় করো। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা যদি দেখি এখানে 3 এর ক,
তিনের ক কি বলছে, সেন্টিমিটার আর মিটার দেওয়া আছে, দুইটাই মিটার মিটার, আবার ক্ষয়েও কিন্তু সেন্টিমিটার সেন্টিমিটার দেওয়া আছে। যদি একই রকম একক থাকে তাহলে কিন্তু এককের চেঞ্জ করতে হয় না, আর যদি একক ভিন্ন ভিন্ন থাকে, কোথাও মিটার কোথাও সেন্টিমিটার, তাহলে কিন্তু এককগুলো সেম বানাইতে হবে, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যদি দেখি কয় কি দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি, ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি, ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি দেওয়া আছে 10 মিটার, 10 মিটার, এবং ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা দেওয়া আছে 6 মিটার। আমরা কিন্তু জানি যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা যদি বলি অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আমরা পরে লিখব। আমরা যদি দেখি যে এটা হচ্ছে আয়ত, এটা কি, এটা হচ্ছে একটা আয়ত। আমরা জানি যে আয়তের কিন্তু এমন হয় যে বিপরীত বাহু, এই দুইটা বাহু সমান আর এই বাহুটা সমান। তো এই জন্য এটার ক্ষেত্রফল নির্ণয় করাটা খুব সহজ। আমরা দৈর্ঘ্যের সঙ্গে এটাকে যদি দৈর্ঘ্য বলি আর এটাকে যদি প্রস্থ বলি, এই যে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে কিন্তু আয়তের ক্ষেত্রফল পাওয়া যায়। এই আয়তের দুইটা কর্ণ যদি আমরা যোগ করে দিই, আয়তের দুইটা কর্ণ যোগ করলে কিন্তু দুইটা ত্রিভুজ হয়। এই যে এটা একটা ত্রিভুজ, হ্যাঁ এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে আয়তের ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, যে একটা আয়তের মধ্যে দুইটা ত্রিভুজ আছে, তাহলে হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, অথবা হাফ ইন্টু আয়তের ক্ষেত্রফল, আর আয়তের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে একটা ত্রিভুজ, এটা কিন্তু একটা ত্রিভুজ, হ্যাঁ আমরা যদি এই জায়গাটাকে বোঝাই যে এটা কিন্তু একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, তাহলে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কিন্তু সম্পূর্ণটার ক্ষেত্রফল। আর যেহেতু এইটার ক্ষেত্রফল শুধু, তাহলে দুইটাকে, এই দুইটা পুরো আয়তক্ষেত্রটাকে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব অথবা হাফ দিয়ে গুণ করব। 2 দিয়ে ভাগ করা অথবা হাফ দিয়ে গুণ করা, তাহলে কি পাবো, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বলতে এটাকে যদি বলি ভূমি, তাহলে ভূমি, তাহলে এটা হবে উচ্চতা, তাহলে এটাকে আমরা বলতেছি ভূমি ইন্টু উচ্চতা, কারণ আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো এরকম ভূমি উচ্চতা বলে দেওয়া আছে। তাহলে এইখানে যদি আমরা দেখি যে ভূমি গুণন উচ্চতা, এখানে কি পাচ্ছে হাফ, তাহলে ভূমি হচ্ছে এখানে 10 গুণন উচ্চতা হচ্ছে 6। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে কাটা যায়, 2 দিয়ে 10কে 5 দুগুণ 10, আর এখানে 5 6 30। ক্ষেত্রফলের একক এখানে যেহেতু সূত্র বসাইছি, এটাকে আমরা দিব বর্গ একক, বর্গ একক। আর এই লাইনে যেহেতু মান বসাইছি, এটাকে আমরা দিব বর্গ, কি বসাইছি, মিটারের মানেগুলো, তাহলে বর্গ মিটার, তাহলে অবশ্যই বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর, 30 বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই 3-এর খ নম্বরটা করব না, কারণ 3-এর খ নম্বর অঙ্কটা হচ্ছে একেবারে কার্বন কপি। দেওয়া আছে 25 সেন্টিমিটার ভূমি, উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে এরকমভাবে মান বসিয়ে দিতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কিন্তু একটা মান আমরা পাবো। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। একটু দ্রুত অঙ্ক করতেছি যেন ভিডিওটা খুব বেশি বড় না হয়। বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওটা বারবার রিভার্স করে দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কটা কি পাচ্ছি, যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে। আমরা যদি দেখি যে এটা একটা আয়তাকার ক্ষেত্র, কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটা যদি দৈর্ঘ্য হয় প্রস্থের 3 গুণ, তাহলে আমরা যদি প্রস্থটাকেই ধরি ক, প্রস্থটাকে যদি ক ধরি, তাহলে দৈর্ঘ্য কি হবে, 3 গুণ, যেহেতু 3 ক হবে। হ্যাঁ, এরকম একটা বিষয় যে প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্যটা কি হবে, 3 ক। এই 4 দিকে একবার প্রদক্ষিণ করলে এইভাবে, এই যে এই বিন্দু থেকে শুরু করে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই 4টা দিক, এই 4 দিকে যদি একবার প্রদক্ষিণ করা যায় তাহলে 1 কিলোমিটার হাঁটা হয়। আর এই যে 4 দিকে একবার প্রদক্ষিণ করা, এখান থেকে এখানে, 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 এই 4 দিকে প্রদক্ষিণ করা মানে কিন্তু পরিসীমা, সীমানার সমষ্টিকে আমরা বলবো পরিসীমা।
তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মনে করি কিংবা যে যদি বলি প্রথমেই যে আয়তাকার ক্ষেত্রের চারদিকে আয়তাকার ক্ষেত্রের এই কথাটা বোঝার জন্য লিখতেছি আয়তাকার ক্ষেত্রের চারদিকে শিক্ষার্থী বন্ধুরা আপনারা এটা স্কিপ করলেও পারবেন আয়তাকার ক্ষেত্রের চারদিকে একবার প্রদক্ষিণ করলে যেহেতু আয়তাকার ক্ষেত্রের চারদিকে একবার প্রদক্ষিণ করলে আমরা যদি দেখি যে আয়তাকার ক্ষেত্রের চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয় 1 কিলোমিটার হাঁটা হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 কিলোমিটার হাঁটা হয় তাহলে আমরা লিখতে পারি অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তার মানে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 1 কিলোমিটার আয়তাকার ক্ষেত্রে পরিসীমা কত 1 কিলোমিটার কিলোমিটারকে আমরা মিটার করব তাহলে আমাদের সুবিধা হবে তাহলে 1 কিলোমিটার সমান আমরা তো জানি 1000 মিটার আয়তাকার ক্ষেত্রে চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয় হ্যাঁ তাহলে আমরা 1 কিলোমিটার সমান এটা পরিসীমা হিসেবে পাচ্ছি 1 কিলোমিটার বা 1000 মিটার তাহলে এবার আমরা ধরবো যে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যেহেতু প্রস্থটা শর্ত আকারে দেওয়া আছে যে প্রস্থ সমান ক প্রস্থের উপর ডিপেন্ড করতেছে কি অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা ডিপেন্ড করতেছে নির্ভর করতেছে তাহলে দৈর্ঘ্য কি হবে প্রস্থের 3 গুণ প্রস্থ যদি ক হয় তাহলে 3 গুণ মানে 3 ক তাহলে আমরা তো জানি আমাদের পরিসীমা দেয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব পরিসীমার সূত্র প্রয়োগ করব তাহলে পরিসীমার সূত্র প্রয়োগ করার জন্য আমি আবার উপরে যাচ্ছি উপরের অংশটা ক্লিন করতেছি আমাদের এখান থেকে লিখতে হবে নিচে আবার যেহেতু জায়গা হবে না তাহলে আমরা লিখতেছি অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তাহলে পরিসীমার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আচ্ছা এটা কিন্তু খুব সহজ বোঝা যাচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কেন হলো এখানে আমরা যদি দেখি যে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2টা হ্যাঁ এই যে দৈর্ঘ্য একটা 2টা প্রস্থ 2টা একটা 2টা তাহলে এই জন্য সামনে 2 যে দৈর্ঘ্য 2বার প্রস্থ 2বার যোগ করলে সবগুলা বাহুর যোগফল যেহেতু পরিসীমা তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু দৈর্ঘ্যকে আমরা ধরছিলাম বা পাইছিলাম 3 ক যোগ প্রস্থ হচ্ছে ক তাহলে আমরা যদি লিখি 2 ইন্টু 3 এর একে 4 ক আমরা এখানে পাচ্ছি 3 এর একে 4 ক এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে 4 দুগুণে 8 ক তাহলে পরিসীমা কিন্তু আমরা পাইলাম 8 ক আর ওইদিকে আমরা পরিসীমা পাইছি বা বইয়ে যেটা দেওয়া আছে সেটা ছিল 1000 মিটার বা 1 কিলোমিটার তাহলে আমরা কি প্রশ্নমতে দিয়ে কি লিখতে পারি যে প্রশ্নমতে বা শর্তমতে যাই লিখি না কেন প্রশ্নমতে দিয়ে আমরা লিখতে পারি 8 ক সমান 1000 তাহলে ক সমান কি হবে ক সমান হচ্ছে 1000 ভাগ 8 এদিকে 8 গুণ ছিল ওদিকে যা ভাগ হয়ে গেল তাহলে আমরা যদি 1000কে 8 ভাগ করি তাহলে 1000কে যদি আমরা 8 ভাগ করি তাহলে আমরা এখানে সম্ভবত 125 পাবো 1000 ভাগ 8 125 তাহলে 1000কে 8 ভাগ করলে আমরা পাচ্ছি 125 তাহলে ক এর মান পাইছি 125 তাহলে কটাকেই কিন্তু আমরা ধরছিলাম প্রস্থ তাহলে ক কে যেহেতু প্রস্থ ধরছি তাহলে আমরা লিখতে পারি অতএব প্রস্থ সমান ক সমান 125 মিটার এবং দৈর্ঘ্য সমান 3 ক সমান 3 ইন্টু 125 এত মিটার তাহলে
3 × 5 = 15, 5 3 × 6 = 7, 3 × 3 = 375 মিটার। এটা কিন্তু উত্তর। তাহলে আমরা উত্তর লিখতে পারি, আমাদের প্রশ্ন কিন্তু তাই বলছিল। প্রশ্ন কি বলছে যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে উত্তর দৈর্ঘ্য হচ্ছে 375 মিটার এবং প্রস্থ হচ্ছে 125 মিটার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝে গেছেন এই যে অঙ্কটা করলাম আমরা। যদি তারপরে কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা যাচ্ছি 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কে আমরা কি পাচ্ছি, একটি প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে। অর্থাৎ একটা পার্ক আছে, আয়তাকার পার্ক, যেটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে এটার আমাদের পরিসীমা লাগবে, কারণ বেড়া কিন্তু পরিসীমা দিয়ে দেওয়া হয়, বেড়া কিন্তু মাঝখান দিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, আমরা যদি কোনো ক্ষেতের কথাও চিন্তা করি বা কোনো জমিতে যদি আমরা বেড়া দিই, তাহলে কিন্তু একেবারে জমির 4 সাইড দিয়ে বেড়া দেওয়া হয়, এবারে ঠিক সীমানা বরাবর। এটাকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে আমরা অবশ্যই এখানে পরিসীমা বের করব। 5 নাম্বার, তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তাকার পার্কের, দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য। আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 100 মিটার। 100 মিটার। এবং আয়তাকার পার্কের লম্বাটাকেই আমরা প্রস্থ, চওড়াটাকেই আমরা প্রস্থ ধরতেছি। এখানে লম্বা দেওয়া ছিল, আমরা দৈর্ঘ্য লিখছি। চওড়া দেওয়া ছিল, আমরা প্রস্থ লিখছি। আমাদের যেহেতু সূত্রে আমরা এই ধরনের পরিসীমায় দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করি, এই জন্য চেঞ্জ করে লিখলাম। এটা কিন্তু খুব একটা পরিবর্তন না। আর এখানে কি পাচ্ছি আমরা? যে 50 মিটার চওড়া, 50 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আয়তাকার পার্কের পরিসীমা, আয়তাকার পার্কের পরিসীমা। পরিসীমার সূত্র আমরা জানি যে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তাহলে 2 × দৈর্ঘ্যের মান কত? 100 যোগ প্রস্থ কত? 50। মান বসাইছি, এখন এখানে মিটার বসাবো। মান না বসালে শুধু একক বসাতাম। তাহলে 2 × 150 যোগ করলে আমরা পাচ্ছি 150, এত মিটার গুণ করলে অবশ্যই পাবো 300 মিটার। তাহলে আমরা পরিসীমা পাচ্ছি 300 মিটার। এখন খুব সহজ, আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু কী পাবো? আমরা মোট বেড়া দেওয়ার খরচটা পাবো। তো আমরা যদি লিখি যে, এখন আমরা একটু বিস্তারিত লিখি, ক্ষুদে শিক্ষার্থীদের জন্য বুঝতে সহজ হয়, তাহলে আমরা এভাবে লিখব ঐকিক নিয়মে যে প্রতি মিটার অর্থাৎ 100 মিটার বেড়া দিতে খরচ হয়। 100 মিটার বেড়া দিতে খরচ হয় 100 মিটার বেড়া দিতে খরচ হয় কত? সরি, 1 মিটার, 100 মিটার কেন বলতেছি? 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। দুঃখিত, তাড়াহুড়ো করতেছি, তো এই জন্য আসলে তাড়াহুড়ো বলতে একটু দ্রুত টানার চেষ্টা করতেছি। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। অতএব 300 মিটার, 1-এর থেকে 300 বেশি মানে গুণ, আমাদের গুণ করতে হবে। তাহলে 100 × 300, তাহলে 3 × 1 = 3, 1 2 3 4, এত টাকা, 30,000 টাকা। তাহলে উত্তর 30,000 টাকা। তোর 3-এর পরে 4টে শূন্য, 30,000 টাকা। আচ্ছা, তো এটা গেল। আমরা এখন যদি 6-এ আসি, 6 নম্বর কি বলছে? একটি সামান্তরিক ক্ষেত্রে ভূমি দেওয়া আছে। সামান্তরিক ক্ষেত্রে ভূমি 40 মিটার, উচ্চতা হচ্ছে 50 মিটারের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল এর সূত্র কি? কি হবে শিক্ষার্থী বন্ধুরা? সামান্তরিক ক্ষেত্র কিন্তু আসলে এক ধরনের আয়তক্ষেত্র। সামান্তরিক কিন্তু এক ধরনের আয়ত। হ্যাঁ, আমরা এখানে কি পাচ্ছি যে 6 নম্বর দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি। সামান্তরিক ক্ষেত্রের ভূমি, সামান্তরিক ক্ষেত্রে ভূমি কি? ভূমি দেওয়া আছে
40 মিটার। ভূমি দেওয়া আছে 40 মিটার, আর সামুদ্রিক ক্ষেত্রের উচ্চতা দেওয়া আছে 50 মিটার। উচ্চতা দেওয়া আছে 50 মিটার। তাহলে ভূমি দেওয়া আছে 40 মিটার, উচ্চতা দেওয়া আছে 50 মিটার। আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? এখন আমরা একটু যদি খেয়াল করি, এইটা কিন্তু সামান্তরিক। হ্যাঁ, আমরা যদি দেখি এটা কিন্তু সামান্তরিক। তো সামান্তরিকটা যদি আমি কি করি, যে এই সামান্তরিকটা এটাকে যদি দুই দিকে চাপ দিলে কিন্তু এটা একটা এরকম আয়ত হয়ে যাবে। সামান্তরিকটাকে দুই দিকে চাপ দিলে আয়ত হয়ে যাবে। আর আমরা জানি আয়তের যে কোনো পাশাপাশি দুইটা বাহু গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ঠিক সেরকম উচ্চতা, এখানে আমরা যদি এই পাশাপাশি দুইটা গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা এখানে যেহেতু আবার উচ্চতা দেওয়া আছে, উচ্চতাটাকে আমরা গুণ করলেই কিন্তু পাচ্ছি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা যদি দেখি উচ্চতা কিন্তু এই ওই যে রেখাটা বাঁকা হয়ে আছে, কিন্তু এটাকে যদি সোজা করি, এই রেখাটাই কিন্তু এরকম হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আর সোজা হলেই সেটা উচ্চতা হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এখানে ওই একই রকম আয়তের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র প্রায় একই, মানে একই রকম। তাহলে আমরা ক্ষেত্রফল পাবো ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা এত বর্গ একক। দুইটা একক গুণ করলে বর্গ হয়। তাহলে ভূমি কত পাচ্ছি? ভূমি পাচ্ছি 40 গুণন 50। এখন বর্গ মিটার দিব, মান বসাইছি যেহেতু। তাহলে 5 4 20, আর এখানে অতিরিক্ত দুইটা শূন্য, তাহলে 2000 বর্গ মিটার। তাহলে উত্তর হচ্ছে 2000 বর্গ মিটার। তো 2000 বর্গ মিটার। এরপরে আমরা যদি দেখি যে ঘনক, 7 নম্বর অঙ্ক। 7 নম্বরে কি বলছে? একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনক কি? আমরা যদি বলি যে ঘনক, বাস্তব জীবনে কোন বস্তুগুলোকে আমরা ঘনক বলবো? আমরা যে লুডো খেলি, লুডোর যে ছক্কার গুটি, সেটা কিন্তু ঘনক। অথবা একেবারে অত্যাধুনিক একটা খেলার যন্ত্র আছে, সেটা হচ্ছে রুবিক্স কিউব। এই রুবিক্স কিউবটাও কিন্তু একটা ঘনক। হ্যাঁ, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। রুবিক্স কিউবটাও কিন্তু এক ধরনের ঘনক। এই যে এটা কিন্তু একটা ঘনক, রুবিক্স কিউব। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে এই ঘনকের কিন্তু তল আছে 6টা। আমরা যেরকম ইটের তল পাই 6টা, কিংবা আমরা যদি ছক্কার গুটির কথা চিন্তা করি, আমরা তো সবাই লুডো খেলছি, তাই না? তো লুডোর এই ছক্কার গুটিতে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত লেখা থাকে। তাহলে ওই 1 থেকে 6 আসলে কি? ওগুলো তল, প্রত্যেকটা তলে একটা করে সংখ্যা দেওয়া থাকে। তাহলে আমরা এই রুবিক্স কিউবেও কিংবা এই ধরনের ঘনক বস্তু কিংবা ঘনাকার বস্তু, যেটাকে বলা হচ্ছে ঘনক, তাহলে এটা তল আছে কয়টা? 6টা। তাহলে প্রত্যেকটা তল কিন্তু দেখতে এরকম, দ্বিমাত্রিক, প্রত্যেকটা তল দেখতে এরকম। তাহলে এই তলটা কিন্তু একটা বর্গ। তাহলে বর্গের যে কোনো দুইটা বাহু গুণ করলে কিন্তু ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এটা যদি আমি বলি যে এটা হচ্ছে ক, তাহলে এটাও ক হবে, যেহেতু সবগুলো। এটাও কিন্তু ক, এটাও ক। বর্গের 4টা বাহু কিন্তু সমান। তাহলে এই একটা তলের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, যে কোনো দুইটা বাহু গুণ করতে হয়। তাহলে ক গুণন ক সমান কি? ক স্কোয়ার। আর এই যে ক স্কোয়ার নাম দিলাম, এই ক স্কোয়ার নাম দেওয়ার অর্থ হচ্ছে এই কটা হচ্ছে একটা বাহু। কটা কি? একটা বাহু। তাহলে আমরা এখানে লিখতে পারি এক বাহুর উপরে পাওয়ার 2। তাহলে একটা তলের ক্ষেত্রফল পাওয়া যায়। কিন্তু এখানে তল আছে কয়টা? একটা ঘনকের মধ্যে বা একটা ছক্কার গুটির মধ্যে তল আছে 6টা। তাহলে আমরা যদি সবগুলো তলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সবগুলো তলের ক্ষেত্রফল হবে যে 6 গুণন 1 বাহু, 6 গুণন 1 বাহু তার উপরে স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। সেটা হচ্ছে 7 নম্বর। দেওয়া আছে কি? দেওয়া আছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য, ঘনকের এক ধারের দৈর্ঘ্য, এক ধারের দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য। এখানে কিন্তু একই কথা। ধার কেন বলা হয়? দুইটা তল একখানে মিলিত হলে এই জায়গাটা একটু সুচল অংশ হয়, এই জন্য এটাকে ধার বলে। আমরা বটি কাটারির যে ধার বলি, সেই অর্থেই কিন্তু ধার। হ্যাঁ, যেমন এই যে এখানে বোর্ডের আমাদের যে দুইটা একখানে হয়েছে, এখানে একটা ধার বোঝা যাচ্ছে, বিষয়টা এরকম যে এক ধারের দৈর্ঘ্য মানে ওটাই হচ্ছে বাহু। এই যে এটাই হচ্ছে ধার, এটাই হচ্ছে কি? বাহু। এক ধারের দৈর্ঘ্য দেয়া আছে কত?
এক ধারের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 4 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা ঘনকের তলগুলোর ক্ষেত্রফল, অতএব ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল, তাহলে ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কি হবে আমি নিচে লিখতেছি। আমরা জানি যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম তল আছে 6টা, তাহলে 6 গুণন এক ধারের দৈর্ঘ্য। আমরা লিখব এক ধারের বা বাহুর, যাই লিখি না কেন, যেহেতু প্রশ্নে ধার দেয়া আছে আমরাও ধার ব্যবহার করি। এক ধারের দৈর্ঘ্য তার উপরে এই যে পাওয়ার 2, তাহলে এটাকে আমরা বলবো এত বর্গ একক। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 6, এক ধারের বাহু বা এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 4, তার উপরে স্কোয়ার, মান বসাইছি, এখন দেব বর্গ মিটার। তাহলে এখানে পাচ্ছি 6 আর 4-এর উপরে স্কোয়ার করা মানে কি পাওয়ার যত থাকবে, কোনো সংখ্যার উপরে পাওয়ার যত থাকে সেই সংখ্যাটা ততবার পরস্পর গুণ হয়। তাহলে 4 4 16, তাহলে এখানে পাচ্ছি আমরা 16। তাহলে 16 মানে কি 6 6 36, 6 6 16 96, 6 1 6 3 9, এত বর্গ মিটার। তাহলে উত্তর হচ্ছে এই যে ঘনকটা যেটার এক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 4, যেটার এক বাহুর দৈর্ঘ্য 4 ছিল, এটা আমরা সবগুলো তলের ক্ষেত্রফল পাচ্ছি 96 বর্গ মিটার। 96 বর্গ মিটার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানকার সূত্র এবং যে অঙ্কের যে ক্যালকুলেশন সবগুলোই আশা করি যে ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপরে যদি বুঝতে সমস্যা হয় ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যেন আমরা আরও ভালোভাবে ক্লাসগুলো নিতে পারি। তাহলে এরপরে আমরা করব 8 নম্বর, ইসাহাক সাহেব। আমাদের ইসাহাক নামে কিন্তু আবু ইসাহাক নামে একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক আছে। তো এখানে পাচ্ছি আমরা 8 নম্বর, ইসাহাক তার এক খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? হ্যাঁ, যে 500 কেজি 700 গ্রাম এক খণ্ডতে, তাহলে আমরা লিখব এক খণ্ড জমিতে, এক খণ্ড, ইসাহাক সাহেব কথাটা লিখলেও হবে না লিখলেও হবে, আমি লিখতেছি না। এক খণ্ড জমিতে আমাদের এখানে এমনিতেই অনেকগুলা কথা লিখতে হয়, আমরা এই জন্য পারতপক্ষে চেষ্টা করব যেন একটু ছোট করার। তাহলে এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন, আলু করেন, এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 500 কেজি 700 গ্রাম, এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 500 কেজি 700 গ্রাম। অতএব কি বলছে 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন। আমি সমান চিহ্নটাকে একটু সরাই নিচ্ছি, তাহলে 11 দিয়ে গুণ হবে, 11 গুণন যে 500 কেজি। আমি এখানে ছোট্ট একটা লাইন জাম্প করব। আমরা জানি এই এককগুলোর মধ্যে পরস্পর যোগ চিহ্ন আছে, যে এই 500 কেজি আর 700 গ্রাম এরা কিন্তু যোগ অবস্থায় আছে। আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে এখানে যোগ দিচ্ছি 700 গ্রাম। আমাদের আসলে অনেক বড় একটা সংখ্যা আসবে, এই সংখ্যাটাকে আমাদের ক্রমান্বয়ে ছোট ছোট সংখ্যা করে প্রকাশ করতে হবে। আমরা যদি 11 দিয়ে গুণ করি, 5 আর 11 এটা গুণ হবে। তো বোঝার সুবিধার্থে আমি আগে 11 দিয়ে গুণ করে নিচ্ছি, এভাবে গুণ আকারে লিখতেছি। তাহলে এত কেজি যোগ, আবার ওইটাকে 11 দ্বারা গুণ করতে হবে, 11 গুণন 700 গ্রাম। তাহলে এখানে আমরা যদি 5 11 55, শূন্যের গুণগুলো খুবই সহজ, আর 2টা শূন্য, এত কেজি। অনুরূপভাবে আমরা যদি এখানে গুণ করি, 7 11 77 আর 2টা শূন্য, এত গ্রাম। এখন আমরা এইখানে অনেক বড় বড় সংখ্যা পাচ্ছি, আমাদের কিন্তু ওজন পরিমাপের আরও বড় বড় একক আছে, আমাদের সেই এককগুলোকেও নিয়ে আসতে হবে। আমাদের যেহেতু এখানে কেজি থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, তাহলে কেজির থেকে বড় একক কি মেট্রিক টন, আমাদের মেট্রিক টনে নিয়ে আসতে হবে। তাহলে 1000 কেজিতে 1 মেট্রিক টন, আমরা সেই হিসেবে হাজারগুলোকে আলাদা করব। তাহলে 5500 আমরা কি এখানে লিখতে পারি না যে 5000 কেজি যোগ, আবার এখানে 500 কেজিও আছে, আবার লিখলাম 500 কেজি। অনুরূপভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি 7700 গ্রাম, তাহলে 7700-র মধ্যে 7000 কেজি গ্রাম আছে,
7000 গ্রাম, এই যে 7000 গ্রাম যোগ আবার কি আছে 700 গ্রাম, 700 গ্রাম। তাহলে আমরা যদি এবার দেখি যে 5000 কেজিতে কি হবে, যে 1000 কেজিতে যদি 1 মেট্রিক টন হয় তাহলে 5000 কেজিতে কি হবে 5 মেট্রিক টন। তাহলে আমরা এখানে লিখতেছি 5 মেট্রিক টন। আচ্ছা, এখানে যদি আমরা গাণিতিক নিয়মটা ফলো করি তাহলে কি দাঁড়াবে, আমরা কেজি থেকে মেট্রিক টনে যদি যেতে চাই তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে মেট্রিক টন যেহেতু বড়, ছোট একক থেকে বড় এককে যাচ্ছে, ভাগ করব। তাহলে এখানে হচ্ছে 5000 ভাগ 1000, তাহলে এটা হয়ে যাবে মেট্রিক টন। মেট্রিক টন, মেট্রিক টন যোগ, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, আমি এটাকে আরো ছোট করে দিলাম, যে 700 গ্রাম। আচ্ছা, তাহলে এরপরে আবার কি আছে, এরপরে আবার আছে 500 কেজি। 500 কেজি থাকবে, 500 কেজি, 500 কেজি যোগ এখানে কি আছে 7000 গ্রাম। তাহলে এইটাকেও কিন্তু আমরা কি করতে পারি, যে যেহেতু 7000 গ্রাম, এটাকে আমরা কেজি বানাইতে পারি। তাহলে এই যে 7000 ভাগ 1000, তাহলে গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ দিই সেটা কিন্তু কেজি হয়ে যায়, গ্রামকে 1000 দিয়ে। বিষয়টা কিন্তু এরকম না যে যাকেই 1000 দিয়ে ভাগ দিব সেই মেট্রিক টন হবে, কাকে ভাগ দিচ্ছি তার উপর ভিত্তি করে কিন্তু এককগুলো চেঞ্জ হবে। আমরা 1000 কেজিকে 1000 দিয়ে ভাগ দিলে মেট্রিক টন পাবো, কিন্তু গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে তো আর মেট্রিক টন বা ইয়া পাবো না, এখানে আমরা কেজি পাবো। তাহলে গ্রামকে 1000 দিয়ে ভাগ দিচ্ছি কেজি। হ্যাঁ, তাহলে এখানে 7000 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলাম কেজি, আর এই দিকে যোগ ছিল 700 গ্রাম, 700 গ্রাম। আচ্ছা, এইদিকে জায়গা হচ্ছে না, আমি একেবারে এইদিকে চলে আসতেছি। তা আমরা যদি দেখি যে এই যে এইখানে 1 2 3, 1 2 3, 3টা শূন্য কাটা, তাহলে 5, নিচে 1 লিখতে হয় না, 5 মেট্রিক টন। এখানে তাহলে আমরা পাচ্ছি 5 মেট্রিক টন, 5 মেট্রিক টন যোগ এখানে পাচ্ছি 500 কেজি, 500 কেজি যোগ এখানে কি পাচ্ছি, এখানে আবার 1 2 3, 1 2 3 শূন্য কাটা, তাহলে নিচে 1 লিখতে হয় না, 7 কেজি, 7 কেজি যোগ, এটা আমরা একই লাইনে লিখব, প্রয়োজনে দুইটা লাইন মিশাই দিচ্ছি। এরপরে আমরা পাচ্ছি 700 গ্রাম যোগ আবার কি পাচ্ছি 700 গ্রাম। তাহলে এখানে পাচ্ছি 5 মেট্রিক টন। আমরা এই মেট্রিক টনের সাথে আর যেহেতু কেউ মেট্রিক টন নাই, তার মানে শুধু 5 মেট্রিক টনই লিখব, মেট্রিক টন। যোগ চিহ্নগুলো আর দিব না, হ্যাঁ, যোগ চিহ্ন আমরা দিব না, আমাদের আলোচনার সুবিধার্থে আমরা যোগ চিহ্ন দিয়েছিলাম, এখন আমরা যোগ চিহ্ন সরাই দিব। এখানে 500 কেজি, এখানে 7 কেজি, যোগ করলে হবে 507 কেজি, 507 কেজি। এখানে যোগ চিহ্ন যদি উঠাই দিই তাহলে এখানে পাচ্ছি 700 গ্রাম, 700 গ্রাম। বিষয়টা হচ্ছে যে হাটে গিয়ে গরু কেনা বেচার মতো, যে টাকাটা আমরা বড় একটা অ্যামাউন্ট যদি পাই, যে 1,10,570 টাকা, তাহলে কিভাবে বলি 1 লক্ষ, তারপরে 10,000, তারপরে 570, এরকম মেট্রিক টন, কেজি, গ্রাম। তাহলে এই অঙ্কটাতে আমরা কি পাচ্ছি, যে ইসহাক সাহেব 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু যদি উৎপাদন করেন, তিনি 11 খণ্ড জমিতে এই যে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করবেন। তাহলে এটাকে আমরা উত্তর হিসেবে লিখে দিচ্ছি, এটাই হচ্ছে উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সব ধরনের ক্যালকুলেশন এবং এই যে একটা একক থেকে আর একটা এককে আমরা যাচ্ছি, চেঞ্জ করতেছি, আশা করি সব ধরনের বিষয়গুলো বুঝতেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেগুলো অবশ্যই ভালোভাবে আরও সেগুলোতে আমরা ফোকাস করব। নাম্বার 9, বাবরের 16 একর জমিতে, বাবর কি করে যে 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপাদন করে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে। হ্যাঁ, প্রতি একরে মানে 1 একরে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 16 একর জমিতে, হ্যাঁ 16 একর 9 নাম্বার, 16 একর জমিতে, 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে, ধান উৎপন্ন হয়েছে 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে, 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে কত, 28 মেট্রিক টন, 28
মেট্রিক টন, 28 মেট্রিক টন। অতএব প্রতি একর মানে কি 1 একর, অতএব 1 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে, ভাগ করতে হবে। তাহলে 28 ভাগ 16 এত মেট্রিক টন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা যদি এটাকে এভাবেই রেখে দিই, হয়তো দশমিকের পরে একটা সংখ্যা আসবে, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে, তবে এটা কিন্তু 7-এর যে বইয়ের যে আলোচনা, সেই আলোচনা অনুযায়ী কিন্তু অ্যান্সার হবে না। আমরা প্রথমে ভাগ করব, যে 28কে যদি 16 দিয়ে ভাগ করি, 28কে যদি 16 দিয়ে ভাগ করি, 16 দুগুণে 32, তার মানে 16-কে 16ই নিতে হচ্ছে। 8 থেকে 6 বাদ দিলে 2, 1, 12.0। আমরা যদি দেখি 120, এখানে 16, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি বোঝার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা যদি দেখি যে এখানে পাচ্ছে 28, আচ্ছা 16 দিয়ে যদি আমরা হিসাব করি, 120 ভাগ 16, 7 পয়েন্ট সামথিং পাচ্ছি। তার মানে আমরা 7 দিয়ে দিতে পারি, হ্যাঁ, যে 16 গুণন 7 120-এর কাছাকাছি যাবে। 16 গুণন 7, 112। তাহলে 16 গুণন 7 যদি 112, আমরা এখানে কি পাচ্ছি, যে 7 দিয়ে দিতে পারি। 7, 6 7 42-এর 2, আর 7 4 11, 112। 10 থেকে 2 বাদ দিলে 8, 11-কে 2 মিলে গেলে 0, আর একটা 0 যদি দিই 80, তাহলে 5 16 কিন্তু হয় 80, 5 16 80। তাহলে আমরা এই যে ভাগ করলাম, এই সম্পূর্ণ অংশটাকে আমরা লিখতে পারি 1.75 মেট্রিক টন। এটাকে আমরা লিখতে পারি মেট্রিক টন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে কি রাখবো? না, রাখবো না, কারণ দশমিকের বামের অংশটা পূর্ণ সংখ্যাটা মেট্রিক টন, এই যে 7.5 এটাও কিন্তু মেট্রিক টন। তাহলে আমাদের এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই সংখ্যাটাকে 1 + 0.75, কারণ আমরা যদি আবার এটা যোগ করি তাহলে ওটাই কিন্তু হচ্ছে। তাহলে 1 + 0.7 মেট্রিক, এটাকে আমরা লিখতে পারি মেট্রিক টন। বোঝার সুবিধার্থে এই লাইনটা লিখছি। এই লাইনটা না লিখে যদি সরাসরি এই লাইনটা লিখতে চান লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 1 মেট্রিক টন যোগ 0.75 মেট্রিক টন, 0.75 মেট্রিক টন। তাহলে এই যেহেতু এই সংখ্যাটা যেহেতু ছোট সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এটাকে আমরা মেট্রিক টনে না রেখে কেজিতে নিয়ে আসি, দেখি কি হয়। তাহলে 1 মেট্রিক টন যোগ, তাহলে এটা মেট্রিক টন বড় একক থেকে ছোট এককে যাচ্ছে, তাহলে কি করতে হবে, একক ছোট, তাহলে গুণ করে ব্যালেন্স করতে হবে। তাহলে 0.75, আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, গাণিতিক সম্পর্ক হচ্ছে 1000, তাহলে এটা হয়ে গেল কেজি। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে কেজি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে 1 মেট্রিক টন যোগ, আমরা যদি 1000 দিয়ে গুণ করি, 3টা শূন্য আছে, 1 2 3, 3টা শূন্য, তাহলে 0.3 ঘর ডানে যাবে। তাহলে 3 অঙ্ক বা 3 ঘর, 1 2, 2টা আর একটা শূন্য নিব, তাহলে 7 5 0, দশমিকটা ঠিক এখানে যাবে। তো এখানে দশমিক একেবারে সবার শেষে দশমিক দিতে হয় না, না দিলে হয়, তাহলে আমরা দিচ্ছি না, এত কেজি আমরা পাচ্ছি, এত কেজি। তাহলে এবার যদি যোগচিহ্ন বাদ দিই, যোগচিহ্ন বাদ দিয়ে যদি আমরা লিখি, তাহলে ফলাফলটা কীরকম দাঁড়ায়। আমরা যোগচিহ্ন বাদ দিয়ে যদি লিখি, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 1 মেট্রিক টন 750 কেজি, 1 মেট্রিক টন 750 কেজি। তো এই অঙ্কটা আসলে এটাই ছিল, যে বাবর সাহেব যে 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপাদন করে, তিনি 1 একর জমিতে যে 1 মেট্রিক টন 750 কেজি ধান উৎপাদন করবেন বা করেছেন। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত, বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।